ঘিরে দেবে কেন? শাবনাম, যদি একটি সন্ত্রাসী সংগঠন হয়, যদি এটি আমাদের জনগণের যে পালস তার এগেনস্টের কোন সংগঠন হয়, সেটার জবাব জনগণ তার ভোটের মাধ্যমে দেবে। সেটা তো আপনি আমি টেবিল টক শোতে বসে ঠিক করতে পারি। ঠিক আছে, কিন্তু সেই মানুষটি তো ভোটাধিকার আছে। জামাতের যে সমর্থক বা জামাতের যে কর্মী, তারা আপনাদের সাথে থাকলে আপনাদের কোনো ইমেজের ক্ষতি হবে, এটা কি কখনো মনে হয় না? সেটা যদি হয়ে থাকে, সেটা রিফ্লেকশন আপনি ভোটে দেখবেন। না, একদিকে ইতিবাচক দিক দেখলাম এবং ব্যাখ্যার ক্ষেত্রে আবার বেশ কিছু সমালোচনাও পেলাম। সবকিছু মিলিয়ে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে আপনারা গতকালও একাত্তর জানাল আপনার সাথে আমার বসা হয়েছে, সেখানেও আপনি বলছেন যে তৃণমূল পর্যায়ে আপনি আপনারা ছড়িয়ে দিলেন আপনাদের যে ভিশন 2030 আছে। এখানেও সেই বিষয়টি কিভাবে সম্ভব, কৌশলটি কি হবে তা জানতে চাই, এবং একই সাথে এই আওয়ামী লীগের সমালোচনাকে একরকম ফেস করে তো আসলে এগোতে হবে, সেই বিষয়গুলো আমি একটু বুঝতে চাই যে আপনারা কি প্রক্রিয়ায় যাচ্ছেন। একটা নিজস্ব ভাষা আছে, একটা স্টাইল আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলটিকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। দলটার যে ক্যারেক্টার, ওনার বাচনভঙ্গি, ওনার ভাষা, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, পুরোটাই দলটাকে রিপ্রেজেন্ট করে। তো আমরা যখন ভিশন 2030 দিলাম, সাথে সাথে উনি বললেন এটা জাতির সঙ্গে তামাশা, এটা প্রতারণা, এটা অন্তঃশ্বাস শূন্য, এটা ওনাদের ভিশন রূপকল্প 2021 এর একটি নকল, এবং এটা মেধাসত্ব চুরি হয়েছে এই জায়গাটিতে। এই কথাগুলো উনি বললেন, ভালো কথা। একই কথা আমি বলতে শুনলাম ওনাদের নেতা কর্মীদেরকেও, যে কথাটা আপনি বলছিলেন যে ওনাদের প্রধান একরকম কথা বলছেন এবং সাধারণ সম্পাদক থেকে অন্যান্য নেতারা একরকম কথা বলছেন। এখানে ব্যারিস্টার মুহিব সাহেব বসে আছেন, আমার ধারণা ছিল উনি শিক্ষিত মানুষ, বাইরে থেকে পড়াশোনা করে এসছেন। উনি আমাকে উনি সম্ভবত ভিশন 2030 পড়েনি নাই। ওই যে ফেসবুকে যা এসছে, পলক সাহেব যা লিখেছেন 3G নিয়ে, উনি তাই বলেছেন। এখানে 3G কিন্তু ইন্টারনেটের 3G না। 3G হলো সুশাসন, সুসরকার, সুনীতি, গুড গভর্নেন্স, গুড পলিসি অ্যান্ড গুড গভর্নমেন্ট। তো এই যে 3G, এটা হচ্ছে 11 ধারায় পরিষ্কার বলা আছে। আর ওনারা যে কথাটি বলছিলেন ইন্টারনেটের গতির ব্যাপারে, যে 3G ওনারা অলরেডি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, সেই বিষয়ে বলা আছে আমাদের 95 ধারায়। তো আমি ভীষণ রকম আশা করেছিলাম যে উনি সাধারণ সম্পাদকের লাইনে না গিয়ে উনি নিজে পড়ে বুঝে তারপর উনি বলবেন। আচ্ছা, এখন আমাদের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা কি বলেছি? আমরা বলেছি মোবাইল কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে, বিশেষ করে মফস্বলে আমরা উচ্চ গতির 4G কভারেজ নিশ্চিত করা হবে বাই 2030, এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে 4G বা তার চেয়ে উচ্চ গতির ইন্টারনেট কভারেজ আমরা নিশ্চিত করব। আচ্ছা, উনি বলেছেন মাথা পিছু আয়ের কথা, বিষয়টা বোধহয় ওনার কাছে খুব পরিষ্কার না। আমরা বলেছি 2030 সালের মধ্যে মাথা পিছু আয় আমরা $5,000 উন্নীত করব। ওনারা যেটা বলেছেন যে 1600 সামথিং সেটাকে, বা 1200-1300 সামথিং, হোয়াট এভার হি সেড, সেটাকে $5,000 আমরা নিয়ে যাব। আমি শেষ করে নিই। আচ্ছা, উনি আরেকটি কথা বলেছেন যে এই সরকার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এনেছে কিভাবে এনেছে? নির্বাচন কমিশন নিয়োগের মাধ্যমে, এবং যে একটা সার্চ কমিটি করা হয়েছে সেই আইডিয়াটির মাধ্যমে। আমি আপনাকে খুব বিনীতভাবে বলছি, সংবিধানেই পরিষ্কার এই ক্ষমতাটি রাষ্ট্রপতিকে দেওয়া আছে, এবং রাষ্ট্রপতি, এই যে নির্বাচন কমিশনটি গঠিত হবে, এটা এখতিয়ার রাষ্ট্রপতি, কিন্তু একই সঙ্গে আইন প্রণয়নের কথা বলা আছে। এখন আমার কথা হলো যে এতগুলো বছর ওনারা এক নাগারে ক্ষমতায় আছেন, আজকে 8.5 বছর যে এক নাগারে একচ্ছত্র ক্ষমতায় আছেন, গত 3.5 বছরটা একেবারে একচ্ছত্র। এই আইনটি করতে বাধা কি ছিল? আইনটি করতে তো কোনো সমস্যা ছিল না। নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন হতে পারত। কিন্তু আমার আরেকটা প্রশ্ন উনি করেছেন, জ্বালাও পোড়াও এবং জঙ্গিদের পৃষ্ঠপোষকতা। এই যে জ্বালাও পোড়াও জঙ্গিদের পৃষ্ঠপোষকতা, এটা হচ্ছে এক ধরনের যে তোতা পাখিকে কথা শিখিয়ে দিলে যেমন একই কথা বলতেই থাকে, বিষয়টা এরকমের মতো হয়ে গেছে। আরে কোথায় জ্বালাও পোড়াও এর সঙ্গে বিএনপি নেতাকর্মী জড়িত, এটা আগে বলেন, একটা করে ইনসিডেন্ট বলেন, আমরা শুনি, সেটা প্রমাণ হয়ে আসুক আদালত থেকে। আগে সব তো হুকুমের আসামি করে ফেলছেন। কাকে হুকুম দিল, কোথায় হুকুম দিল, কখন হুকুম দিল, কি করতে হুকুম দিল, তার কোনোটারই তো কোনো পরিষ্কার ব্যাখ্যা নাই। এমনকি আমাদের বিএনপি চেয়ারপারসনকে পর্যন্ত বলা হয়েছে হুকুমের আসামি। 3 মাস ওনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে ওনার কার্যালয়ে। আপনি জানেন, আমার তো উত্তর দিতে হবে, আমি শেষ করি।
ওনার টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, টেলিফোন ওনার রেকর্ড নেতা আছে। কর্মীদেরকে ওনার এখানে যেতে দেওয়া হয়নি। তো উনি কাকে হুকুম দিলেন, কোন পদ্ধতিতে হুকুম দিলেন? আর হুকুমের আসামি বলে কিন্তু এক্স্যাক্টলি ক্রিমিনাল লতে কোনো মানে শব্দ নেই, আপনাকে স্পেসিফিক হতে হবে যে অমুক জায়গায় অমুক জনকে অমুক কাজের আপনি নির্দেশ দিয়েছেন। সুতরাং আরেকটা বিষয় যে কথাটা তারা বলছেন আমাদের সাধারণ সম্পাদক থেকে সবাই, যে এইটা ওনাদের ভিশন লোক ইয়ে করা, মানে কিছু অংশ আমরা ওনাদের ভিশন থেকে চুরি করেছি মেধাসত্ত্ব। ঠিক স্পেসিফিক্যালি কোন ধারাগুলো আমরা চুরি করেছি? আমি আবার আপনার কাছে যে প্রশ্ন রেখেছেন আমাকে যেতেই হবে। আমি করেছেন যে এটা আমরা কিভাবে আমি সেই উত্তরটি নেব আপনার কাছে। আমি কর্মশালায় প্রশ্ন রেখে যেতে চাই, তা হচ্ছে কি আপনারা বলেছেন আমি যদি ভুল না করে থাকি ক্ষমতায় এলে আমরা এই করব, ক্ষমতায় না এলে কিভাবে করবেন সেটি আমরা বুঝতে চাই। আমি একটু চলে যেতে চাই, আমি অবশ্যই আপনার কাছে এই রাজনৈতিক যে ভোটের আকাঙ্ক্ষা এই নিয়ে রাজনীতি চলছে, সেখানে আপনি কি বলবেন? এবং একই সাথে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে জামাতের সাথে যে আপনাদের বিষয়টি অ্যালায়েন্সটি, সেটি নিয়ে আপনারা সবসময় বলেন আপনারা জনগণের কথা শুনেন, জনগণের পালস বোঝার চেষ্টা করেন। জনগণের দিক থেকে তো বারবার বলা হচ্ছে সেখান থেকে আপনাদেরকে সরে আসার জন্য, এবং তার কোনোভাবে এটিকে খুব ভালোভাবে নিতে পারছে না। সেখানে আপনাদের অবস্থানটি কি হবে আগামী? আমি আপনার দুটো প্রশ্ন আমি আলাদা আলাদা ভাবে আসছি। আমি আগে জামাতটা অ্যাড্রেস করছি, তারপরে আমি ক্ষমতার রাজনীতির বিষয়ে আসছি। জামাতের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। এটি একটি 20 দলীয় জোট এবং প্রত্যেকটি দলের আলাদা আলাদা রাজনৈতিক আদর্শ আছে। জামাতের নিজস্ব রাজনৈতিক আদর্শ আছে, বিএনপির নিজস্ব রাজনৈতিক আদর্শ আছে, অন্য যে দলগুলো এই জোটের মধ্যে আছে তাদের প্রত্যেকের নিজস্ব আদর্শ আছে। যদি না থেকে একটি আদর্শে সবগুলো দল রাজনীতি করতো তাহলে তো একটি দলই হতো, তাহলে তার জোটের দরকার হতো না। তো ইনিশিয়ালি আমাদের এই জোটটি ছিল একটি নির্বাচনী জোট, পরবর্তীতে জামাতের নিবন্ধন বাতিল হয়ে গেছে। এখন আমাদের একটাই লক্ষ্য যে জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেয়া। এটা কিন্তু আমাদের মহাসচিব অত্যন্ত স্পষ্ট পরিষ্কার ভাষায় বলেছেন যে যেহেতু জামাতের এখন আর নিবন্ধন নেই, জামাতের সঙ্গে আমি নির্বাচনী জোটের তো আর কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনারা বলছেন আইডিওলজিক্যালি আপনারা মোটেও একসাথে নেই। একদম নেই, এটা কিন্তু আমি আমার প্রতিটি টক শোতে প্রতিটি জায়গায় বলেছি আমাদের আইডিওলজি, দলের আইডিওলজি এক না, কিন্তু আমাদের গোলটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা। এই 20টি দলের গোলটাই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা। যেই ভোটটি 2014 সালে মানুষ দিতে পারেনি, যেটি তার সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারটা সে মানুষের কাছে ফিরিয়ে দেয়া। আর আরেকটি বিষয় হচ্ছে যে জামাতের নিবন্ধন বাতিল হয়েছে, জামাত দলটিকে যদি এতটাই আপত্তি থাকে তাহলে সেটা ব্যান করে দিলেই হয়। আর যদি জনমতের কথা উঠে, জনগণ তো তার মত দেবে ভোটের মাধ্যমে। আপনি কি করে জানলেন জনগণের মতটা কি? জনগণের মত জানবার তো আমি একটু শেষ করি। হাইকোর্টের স্বাধীনতা বিরোধী দল হিসেবে যখন জামাতকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, তারা মুক্তিযুদ্ধের মোটেও সপক্ষে নয় এবং তারা মুক্তিযুদ্ধের মানে পুরো সন্ত্রাসী দল একটি, সেখানে কেন তার কাছ থেকে আমার গণতন্ত্র শিখতে হবে? সে আমার জাতির ভোটের অধিকারটি ফিরে দেবে কেন? শাবনাম, যদি একটি সন্ত্রাসী সংগঠন হয়, যদি এটি আমাদের জনগণের যে পালস তার এগেইনস্টের কোন সংগঠন হয়, সেটার জবাব জনগণ তার ভোটের মাধ্যমে দেবে। সেটা তো আপনি আমি টেবিল টক শোতে বসে ঠিক করতে পারি। ঠিক আছে, কিন্তু সেই মানুষটি তো ভোটাধিকার আছে। জামাতের যে সমর্থক বা জামাতের যে কর্মী, তারা আপনাদের সাথে থাকলে আপনাদের কোনো ইমেজের ক্ষতি হবে, এটি কি কখনো মনে হয় না? সেটা যদি হয়ে থাকে সেটা রিফ্লেকশন আপনি ভোটে দেখবেন। সেটার জন্য তো আপনাকে অপেক্ষা করতে হবে, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, সেটাই দেন না। যদি আপনারা এটা ভেবে আত্মতুষ্টিতে ভুগতে থাকেন যে জামাতের সঙ্গে যেহেতু বিএনপির একটা অ্যালায়েন্স আছে, সেটা নির্বাচনী অ্যালায়েন্স বলেন বা যেটা গণতন্ত্র পুনরুদ্ধারের অ্যালায়েন্স বলেন আছে, সেই তো জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে। লেট দেম ডিজোন বিএনপি, তাকে ডিজোন করতে দেন বিএনপিকে জনগণকে, কিন্তু তাকে জনগণকে সেই সুযোগটা দেন আল্লাহর ওয়াস্তে। সেটা আপনি এখানে বসে ঠিক করবেন না। জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন। এটা হচ্ছে জামাতের ব্যাপারে আমার কথা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্ষমতার ব্যাপারে, যে আমাদের রাজনীতি বা বাংলাদেশের রাজনীতি কি ক্ষমতামুখী কিনা। আনফরচুনেটলি বাংলাদেশের রাজনীতি এমন একটা জায়গায় গেছে যে এখন ক্ষমতায় থাকলে ইউ আর অলরেডি ইন হেভেন, আপনার সব আপনার হাতের কাছে আছে। যে মুহূর্তে আপনি ক্ষমতা থেকে নামবেন, মামলা হামলা থেকে শুরু করে এখনো কোনো অত্যাচার নাই যেটা আপনার উপর দিয়ে যাবে না, গুম থেকে শুরু করে, এবং প্রত্যেকটি ক্ষেত্রে আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে। এটা অলরেডি বাংলাদেশের রাজনীতিতে স্ট্যাবলিশড ফ্যাক্ট। এবং আমাদের মধ্যে আস্থার এক ধরনের সংকট আছে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট আছে, যে কারণে বারবার বলার সাথে, এবং যে দল ক্ষমতায় আছে আজকে দীর্ঘ সময় ধরে, দেখুন তাদের সাধারণ সম্পাদক বলছেন যে ক্ষমতায় আসতে না পারলে কিন্তু টাকা যা কামাইছো নিয়ে
পালাতে হবে। তাদের সম্পাদক জি, আপনি বলছেন যে রাজনীতিতে একেবারে অস্তিত্ব থাকবে না। এই যে অস্তিত্ব থাকবে না, এমন জায়গায় রাজনীতি চলে গেছে। 91, 2001 বিভিন্ন সময় কিন্তু আসলে ক্ষমতা ছিল, তারপরেও কি সেখানে আওয়ামী লীগ সে একই রকম রাজনৈতিক এস্টাবলিশ ফ্যাক্টের মধ্যে পড়েছে কিনা সেই প্রশ্নটাও থাকবে। এবং একই সাথে আপনার জন্য একই ব্যারিস্টার রুমিন আপনার কাছ থেকেই আসি যে এখন যে হাওয়াটি বলছে আসলে কোন দিকে যাবে এবং সম্পৃক্ততা কিভাবে হবে। যেটা প্রথম প্রশ্ন রেখেছিলাম যে তৃণমূলে আপনারা কিভাবে পৌঁছবেন, পরিকল্পনাটি কি? আমরা তৃণমূলে কর্মশালার আয়োজন করছি, আমাদের কেন্দ্রীয় নেতারা তৃণমূলে যাচ্ছেন, যদিও অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে যাচ্ছেন, কিন্তু তারা যাচ্ছেন। প্রক্রিয়াটি অব্যাহত আছে এবং এটি চলবে। কারণ আরেকটি বিষয় যেটা, যে সামনে ইলেকশন, এখন এই ইলেকশনটা কিভাবে হবে তার একটা প্রস্তুতির ব্যাপার আছে। কারণ আওয়ামী লীগ অলরেডি বলেছে যে তারা আজকে শনিবার, আজকে থেকে কিন্তু তারা পুরো দমে নির্বাচনী প্রচারণায় নেমে যাচ্ছে। আমরা আশা করব তারা যেভাবে নির্বাচনী প্রচারণায় যাবেন তারা অন্যান্য দলকেও সমান সুযোগ দেবেন। কারণ যে নির্বাচনটি, যে কলঙ্কময় নির্বাচনটি 14তে হয়ে গেছে, সেটার রিপিটেশন যেন 18 শেষে আবার দেখতে না হয়, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আর আরেকটি বিষয় যেটা, যে কোন দল কোন দলের সাথে জোট করবে, কে কার সঙ্গে নির্বাচনে যাবে না যাবে, সেটা একেবারে দলগুলোর ভেতরকার ব্যাপার এবং জনগণই নির্ধারণ করবে তারা কাকে নেবে, কাকে বর্জন করবে। আমি একটু বলি, কিন্তু জনগণকে সেই সুযোগটি যেন দেওয়া হয়, এটাই হচ্ছে প্রত্যাশা। আপনার প্রশ্ন বলুন। প্রশ্নটা হচ্ছে যে অন্তর্কোন্দলের যে জায়গাগুলো আমরা গণমাধ্যমে দেখছি যে তৃণমূল পর্যায়ে বিএনপির গ্রুপে গ্রুপে বিভিন্ন রকম সংঘর্ষ, সেখানে কি আসলে কোনোভাবে বেগ পেতে হচ্ছে নাকি আপনাদের ঘর গোছানোর ক্ষেত্রে? আমি আপনাকে একটা কথা বলতে পারি যে বিএনপি যেহেতু দীর্ঘ সময় ক্ষমতার বাইরে আছে এবং অত্যন্ত দমন পীড়ন নির্যাতনের ভেতর দিয়ে বিএনপি যাচ্ছে, গুমের ভেতর দিয়ে যাচ্ছে, আপনি জানেন। আমি যদি শুধু একটা উদাহরণ দেই, নুরুর লাশের কথা আপনি শুধু যদি চিন্তা করেন কি বিভৎসতা সে মৃত্যুর মধ্যে, এরকম লাশ খালে ডোবায় রাস্তায় আমাদের অসংখ্য নেতা কর্মীর আছে। সুতরাং এই যে নির্যাতিতর এক ধরনের ভ্রাতৃত্ববোধ তৈরি হয় না, বিএনপির মধ্যে কিন্তু